বাংলাদেশে যে একটা ২৪শে গণ অভ্যুত্থানের ফলে যে পরিবর্তনটা হয়েছে, তাই না, এই পরিবর্তনকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভালোভাবে মেনে নেয়নি। এবং আমাদের এই পরিবর্তনের যে পরাজিত শক্তি, তারাও কিন্তু থেমে নেই আমাদের এই দেশের গণতন্ত্র এবং আগামী দিনের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। নতুন যে সরকার, সেই সরকারের সামনে কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। আমেরিকার এই যে আপনার শুল্ক নীতিটা আমাদের অর্থনীতিকে করার জন্য, যাতে আপনার আমেরিকার যে সমস্ত প্রস্তাবনা থাকবে বাংলাদেশের জন্য, সেগুলো যদি আমরা না মানি, তাহলে তো এই শুল্ক নীতিতে আমি দেখলাম যে এটা তো বহাল থাকবে। এটাকে চ্যালেঞ্জ করে তো আপনাকে 50% পর্যন্ত হয়েছে টোটাল হিসেবে, ও তো আগের ঠাসটা হবে আর কি। তারপরে আপনি দেখেন ভারত আমাদের বিরুদ্ধে রয়েছেই। এই অবস্থায় যদি আমরা ফেল করি, নতুন সরকার যদি ফেল করে, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের সবরেনিটি বলেন, ইন্ডিপেন্ডেন্স বলে কিছুই কি থাকবে, নাকি আমরা আবার একটা ক্লায়েন্ট স্টেটে ভারতের হেজিমনির দিকে চলে যাব? কারণ আমাদের এবারে নতুন যে সরকার তৈরি হবে, সেটা হবে হোম ম্যানুফ্যাকচার্ড একটা সরকার, হোম মেড একটা সরকার। এটা কোনো ওই যে ভারত নিয়ন্ত্রিত সরকার, ভারত ম্যানুফ্যাকচার সরকার, যেটা 2008 সালে হয়েছিল, তাই না? এরকম কোনো সরকার এবার হবে না। নিশ্চয়ই একটা আমাদের আভ্যন্তরীণ রাজনীতির ফলে যে একটা সরকার, এই সরকারের সামনে এই বৈদেশিক যে চ্যালেঞ্জগুলো রয়েছে, আভ্যন্তরীণ যে শত্রুগুলো রয়ে গেছে, ইন্ডিয়ান ব্রেন চাইল্ড এখনো বাংলাদেশে রয়ে গেছে। বড় রাজনৈতিক দল হিসেবে, বৃহৎ দল হিসেবে অভিভাবকত্বেরও একটা জায়গা আছে বিএনপির। সেই জায়গা থেকে এই যে দাবিগুলো উঠছে, আমরা ঐক্যমত কমিশনের যে বিতর্ক বা যুক্তি উপস্থাপন, সেটি বেশ শক্তভাবে দেখছি, যেটিকে আবার বাইরে অন্যভাবেও বলার চেষ্টা করা হচ্ছে যে আসলে সংস্কার মানতে চায় না বিএনপি, এবং সেটি নিয়ে আবার বিএনপি মহাসচিব আনুষ্ঠানিক বলেছেন সংবাদ সম্মেলনে। এই জুলাই ঘোষণাপত্রটাকে আপনি কিভাবে দেখেন? না দেখেন, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই চার্টার, ডিক্লারেশন এন্ড চার্টার, এটা তো দুটো ডিফারেন্ট থিংস। এটা তো জাহিদ ভাই অনেক ক্লিয়ার করেছেন, তাই না? এবং দেখেন যে আমাদের যে ঐক্যমত কমিশনের সাথে যে দীর্ঘদিন আমাদের এই আলোচনা চলছে, এটার একটা বিউটি হলো যে এই আলোচনার ফলে আমরা কিন্তু অনেক সুযোগ তৈরি করেছি। মানে কাওয়াজের ফলে, যে হোয়ার দেয়ার ইজ কাওয়াজ দেয়ার ইজ অপরচুনিটি, সেই অপরচুনিটি তৈরি হওয়ার ফলে আমরা কিন্তু জুলাই চার্টার এই ব্যাপারে কিন্তু একটা সুন্দর একটা প্রসিজিওর মেনটেন করা হচ্ছে, যে সবাই যে বিষয়ে একমত হব সেটা হলো জুলাই চার্টার। আর ঘোষণাটা তো বলছেন যে জাহিদ ভাই বলে, কোন কনটেক্সটে কি কি ঘটনা হয়েছিল, আমাদের রাষ্ট্র পরিচালনার ফিলোসফিটা কি, এইসব হলো জুলাই ঘোষণা। এখন আমি এই আলাপটাকে এখানে রাখতে চাই না এই কারণে যে আমাদের সামনের দিকে এখন তাকাইতে হবে। কারণ বাংলাদেশে যে একটা ২৪শে গণ অভ্যুত্থানের ফলে যে পরিবর্তনটা হয়েছে, তাই না, এই পরিবর্তনকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভালোভাবে মেনে নেয়নি। এবং আমাদের এই পরিবর্তনের যে পরাজিত শক্তি, তারাও কিন্তু থেমে নেই আমাদের এই দেশের গণতন্ত্র এবং আগামী দিনের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। এর মধ্যে আপনি দেখলেন যে একটা নির্বাচন, যে সংস্কারের কথা আপনারা বলছেন, যে সংস্কারের প্রস্তাবগুলো আমরা দিয়েছি, সবাই দিয়েছে, আলোচনা চলছে, এই সংস্কারকে বাস্তবায়ন করার জন্য কিন্তু নির্বাচন দরকার। এখন নির্বাচিত সরকারই তো জাহিদ ভাইয়ের কথায় তো ফুটে উঠে যে কমিটমেন্টগুলো আমরা করব, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করি। আমি এই জায়গায় আরেকটু কথা বলে রাখি জাহিদ ভাই, যদি কমিটমেন্ট করলাম, আমরা যদি বাস্তবায়ন না করি, তাহলে কিন্তু আপনি আমাকে আইনের দৃষ্টিতে ফাঁসাতে পারবেন না, আপনি তো আমাকে অনৈতিকতা বলতে পারবেন। এটা আগেও হয়েছে, আগে হয়েছে। দেখেন, আপনি বলছেন ৩ জোটের রূপরেখার কথা বলেন, ৩ জোটের রূপরেখা ওয়াজ নট সাইন্ড বাই দ্য টপ। কিন্তু নির্বাচনী ইশতেহার যেগুলো দেয় রাজনৈতিক দলগুলো, সেগুলো তো এক ধরনের কমিটমেন্ট, পরে এসে কিন্তু বাস্তবায়ন করে না। এটা বিএনপি মিন করে, কারণ কি বিএনপি সবার আগে সংস্কার প্রস্তাব সেই 2008 সাল থেকে দিয়ে এসছে। আজকে যে সমস্ত সংস্কার কথা বলছেন, উচ্চকক্ষ বলেন, প্রধানমন্ত্রী মেয়র বলেন, আর যা যা বলেন, বিএনপি এগুলো বরাবরই বলে আসছে, এবং এর সাথে যোগ বিয়োগ করা যাবে, অর্থাৎ বিএনপিরা মিন করে, বিএনপি করবে বিধায়িত এগুলো বলছে, বিএনপি তো সবার আগে বলছে, বিএনপির আগে তো কেউ বলেননি এগুলো। সুতরাং আমি আলোচনাটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, যে নতুন যে সরকার হবে, সেই সরকারটা সামনে যে চ্যালেঞ্জগুলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে আমি বললাম যে ভারত আমাদের পরিবর্তনকে ভালোভাবে মেনে নেয়নি। এরপরে দেখেন যে আমাদের মিয়ানমারের সাথে বাংলাদেশের যে চীন বার্মা অ্যাক্ট নিয়ে যে একটা টেনশন চলছে, তারপর দেখলাম যে আমেরিকা আমাদের উপরে শুল্ক আরোপটা করলো,
35% শুল্ক, এই চ্যালেঞ্জটাকে তো আগে মেনে নিয়ে, এবং এই গত 12 মাসে অর্থনীতির এবং আর এই 17 বছর থেকে এবং এই 12 মাস অর্থনীতির যে ডিভাস্টেশন এবং সোশ্যাল যে আপনার ডিটোরিয়েশন, বিশেষ করে আপনাদের ল অ্যান্ড অর্ডারের, তারপরে আপনার এই যে মানুষের মধ্যে হতাশা, এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের যে একটা মানে নাজুক অবস্থা, আমাদের নতুন একটা সরকার হলে এই নাজুক অবস্থা থেকে যদি উন্নয়ন না করতে পারি, যদি তিউনিশিয়ার মতো আমরা গন্ডগোল শুরু করে দিই, তিউনিশিয়া যেমন গণতন্ত্র এখন হুমকির সম্মুখীন, তাই না? আপনার বিভিন্ন দেশেও কিন্তু এরকম, মিশরে আপনার অভ্যুত্থান হলো, তারপরে এই যে মুরসির কি অবস্থা হয়েছিল, তাই না? নতুন যে সরকার, সেই সরকারের সামনে কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ, আমেরিকার এই যে আপনার শুল্ক নীতিটা আমাদের অর্থনীতিকে করার জন্য, যাতে আপনার আমেরিকার যে সমস্ত প্রস্তাবনা থাকবে বাংলাদেশের জন্য, সেগুলো যদি আমরা না মানি, তাহলে তো এই শুল্ক নীতিতে আমি দেখলাম যে এটা তো বহাল থাকবে। এটাকে চ্যালেঞ্জ করে তো আপনাকে 50% পর্যন্ত হয়েছে টোটাল হিসেবে, ও তো আগের থাকতে হবে আর কি। তারপরে আপনি দেখেন ভারত আমাদের বিরুদ্ধে রয়েছেই। এই অবস্থায় যদি আমরা ফেল করি, নতুন সরকার যদি ফেল করে, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের সবরেনিটি বলেন, ইন্ডিপেন্ডেন্স বলে কিছুই কি থাকবে, নাকি আমরা আবার একটা ক্লায়েন্ট স্টেটে ভারতের হেজিমনির দিকে চলে যাব? কারণ আমাদের এবারে নতুন যে সরকার তৈরি হবে, সেটা হবে হোম ম্যানুফ্যাকচার্ড একটা সরকার, হোম মেড একটা সরকার। এটা কোনো ওই যে ভারত নিয়ন্ত্রিত সরকার, ভারত ম্যানুফ্যাকচার সরকার, যেটা 2008 সালে হয়েছিল, তাই না? এরকম কোনো সরকার এবার হবে না। নিশ্চয়ই একটা আমাদের আভ্যন্তরীণ রাজনীতির ফলে যে একটা সরকার, এই সরকারের সামনে এই বৈদেশিক যে চ্যালেঞ্জগুলো রয়েছে, আভ্যন্তরীণ যে শত্রুগুলো রয়ে গেছে, ইন্ডিয়ান ব্রেন চাইল্ড এখনো বাংলাদেশে রয়ে গেছে। জাহিদ ভাই যেটা বললেন যে আপনি কি নির্বাচনকে আপনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সমস্ত প্রস্তুতি নিয়ে ল এনফোর্সিং এজেন্সিকে বলছে, আপনি দেখেন যেটা বলবে নির্বাচন কমিশনকে, তাহলে প্রথমে ল এনফোর্সিং এজেন্সিকে, কারণ ল এনফোর্সিং এজেন্সির প্রতি অন্য সবারই একটা ক্রিটিক্স আছে যে আইনের সবলতা দুর্বলতা কাটিয়ে উঠে আইনটা যেন ঠিক মতো বাংলাদেশে থাকে, ল এনফোর্সিং এজেন্সিগুলো কাজ করে। এখন যদি আপনি বলেন জামাত যেটা বলেছে যে এই অবস্থায় কিসের নির্বাচন, আমার বলছে না, ওটা বলছে পাটগ্রামের উদাহরণ দিয়ে বলছে না, পাটগ্রামেরটা বলছে, পাটগ্রাম থানা, আবার আপনার পটিয়ার একটা ঘটনা ঘটছে। কিন্তু এই সমস্ত ঘটনা জন্য এইসব আমাদের সামাজিক সমস্যা। বাংলাদেশ কখনো কিন্তু একটা স্বর্গের দেশ ছিল না, এটা কখনো একটা হেভেন বা প্যারাডাইস। এমনও বলেছে যে নির্বাচন করতে পারেন কিনা স্থানীয় নির্বাচন দিয়ে। 73 সালে স্বাধীনতার পরে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ, নির্বাচনে অনেক কথা হয়েছে। আবার 90-এর গণ অভ্যুত্থানের পরে কিন্তু একটা সুন্দর নির্বাচন হয়েছে। প্রতিটা নির্বাচনের আগে আপনার এই পর্যন্ত 12টা নির্বাচন আমাদের হয়েছে। সামাজিক এই বিশৃঙ্খলাগুলোকে আমরা কখনো আপনার কুল ডাউন করে তারপর নির্বাচন দিয়েছি না, এর মধ্যে আপনাকে নির্বাচন দিতে হয়েছে, নির্বাচিত সরকার এই সমস্ত সমস্যা সমাধান করবে। সুতরাং এই পরিস্থিতিকে ঢাল হিসেবে ব্যবহার করে আপনি যদি নির্বাচন পেছাতে যান, নির্বাচনকে বন্ধ করতে চান, তাহলে কিন্তু আমরা ওই যে বললাম যে বৈদেশিক শক্তির যে আক্রমণ, তারপরে আমাদের যে অর্থনৈতিক দুরবস্থার দিকে আমরা যাচ্ছি, যে সামাজিক সমস্যার দিকে আমরা যাচ্ছি, শিল্প কলকারখানাগুলো বন্ধ হতে চলেছে, বিনিয়োগ নেই, আপনার মানুষের কর্মসংস্থান হচ্ছে না, কর্মসংস্থান বাড়াতে হবে। এই সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এখন আমাদের প্রস্তুতি নিতে হবে, নতুন যে সরকার হবে। সুতরাং আমাদের আলোচনাগুলো এখন আর এই যে সংস্কার, বিচার, এগুলো তো হচ্ছে, এইগুলো তো কমিটমেন্ট করেই নির্বাচনে যাচ্ছি। নির্বাচনের পরবর্তী সরকারটা, তার সামনে যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো কিন্তু মোকাবিলা করার জন্য আমাদেরকে একটা ঐক্য গড়ে তুলতে হবে।